মেজর জিল্লুর রহমান, আপনার বক্তব্য শুনতে চাই যে আসলে এই আমরা সবাই জানি যে সেই সময়টাতে যে ঘটনা ঘটেছে যথাসময়ে সেনাবাহিনী যদি পৌঁছে যেত, অনেকেই বলে হয়তো সেনা অফিসারদের জীবন বা যারা নিহত হয়েছেন তাদেরকে হয়তো বাঁচানো যেত। যেত কি যেত না সেটার চেয়েও বড় কথা হচ্ছে যে যথাসময়ে পৌঁছায়নি এই যে ব্যাপারটা। এবং যেটা আমরা শুনলাম এখন মেজর অবসপ্ত জসিমউদ্দিনের কাছ থেকে যে অর্ডারটা চেঞ্জ হয়ে গেল, আপনি সঠিক জায়গায় একদম টু দি পয়েন্টে হিট করেছেন। আমাদের পলিটিশিয়ানদের আমি দুটা পয়েন্ট আগে বলে নিচ্ছি, যে পরে ঘটনা যখন বর্ণনা করব তখন দর্শকদের এটা রিলেট করতে সুবিধা হবে। পলিটিশিয়ানদের টাং ইজ এ অ্যাসিডিক টাং, এনাদের মুখ দিয়ে শুধু পয়জন বের হয়। সেটা আমি ব্যাখ্যা আসছি পরে। সেটা কেমন? এই 25 তারিখ 26 তারিখ পিলখানার এই যে ট্র্যাজেডি, এই ঘটনা ঘটার পরে দেখেন শেখ হাসিনা প্রথম বললেন বেগম খালেদা জিয়া তার বাসভবন থেকে গত রাতের বেলায় কালো গ্লাসে গাড়ি সেনানিবাসের বাইরে গেছে। উনি কোথায় গেছিলেন, কেন গেলেন, কোথায় ছিলেন, উনি যদি না জানবেন এই ঘটনা ঘটবে। পাল্টা বেগম খালেদা জিয়া তিনি কি বললেন, যে উনার ডিনারে দাওয়াত ছিল, উনি কেন গেলেন না। এরপরে তো তর্ক বাক যুদ্ধ আমরা শুনেছি অনেক। এখন মূল ঘটনায় আমি যাই। মূল ঘটনাটা ছিল 25 তারিখে, এটা আমার অনেক তথ্য এটার উপরে আমার লেখাও আছে। সেনাপ্রধান মঈন উনি একটা ডিটেইল আলোচনা করেছে এবং উনি বইও লিখেছে এটার উপরে। 25 তারিখে আমি প্রথম যেটা দেখেছি, আমি আমার পরিবার নিয়ে টেলিভিশন দেখছিলাম, যে মুন্নিশা নামক এক সাংবাদিক সে ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট করতেছিল। বিডিআরের কিছু জওয়ান যেমন বললো যে মুখে গামছা টামছা বাঁধা, লাল ঠাল ইয়ে লাগানো। একটু জাস্ট স্যার ইফ ইউ অ্যালাউ মি, আমি শেষ করি, তাহলে আমি রিভিল করতে পারবো না সেটা কিভাবে। আমি যখন আমি দিচ্ছি তাহলে আমি আমি ছেড়ে যাবো। তো ওইটা দেখার পরে তখন আমি কান্নাকাটি করছি। তা আমার স্ত্রী বলছে যে তুমি এরকম দুশ্চিন্তা করছো কেন। তো আমার কাছে মনে হচ্ছে আমি বিডিআর কমান্ড করেছি, তাদের চরিত্র জানি। শুধু যা বলছে অফিসারদের চরিত্র হনন করছে, ডাল ভাত কর্মসূচি, টিএডিএর টাকা মেরে দেয়। টিএডিএ কয় টাকা হয় আমি জানি, আর বিডিআর সৈনিকরা এই কয়টা টাকা গোনে না। এটা একটা পরিকল্পিত বিষয়, সে যেভাবেই হোক। এখন এটা নিয়ে পরবর্তীতে কি আমরা দেখলাম, সে ঘটনাগুলো আমি জাস্ট শর্ট ফর্মে বলে যাচ্ছি। সেনাপ্রধান যেন শাকিলকে রিস করলো টেলিফোনে, ওনার এডিসিকে বললো যে মিলানোর পরে বললো যে কি হয়েছে তোমার ওখানে, এরকম আমার কাছেই বলছে, একটু আগে কথা বললো আমার সাথে 81 মিলিমিটার মর্টার এক্সচেঞ্জ করবো, বুক ট্রান্সফার করে তোমাদের দিয়ে দেবো, আর্মিতে আমরা ইউজ করি না। তখন তো তোমার মোরাল টোরাল ভালো মনে হলো, তো হঠাৎ কি হয়ে গেল। তো বললো স্যার দরবার শুরু করছিলাম। এটা আমি আর একটু বলে নিই, যারা বিডিআরে চাকরি করছে আর যারা করে নাই তাদেরও বুঝতে সুবিধা হবে। বিডিআরের এই বার্ষিক ওদের একটা বিডিআর সপ্তাহ পালন করছিল, তখন ওই প্যারেড ট্রেড হয়, এ ধরনের প্রোগ্রাম হয়। তাদের সমস্ত কর্মকাণ্ড দেখে যেন রাষ্ট্র পরিচালনায় যারা আছে দেশের সমস্ত বড় পর্যায়ের মানুষ তারা আশ্বস্ত হয় যে না আমরা ওয়েল গার্ডের আছি। তো এই সময় স্যার আমার ডায়াসের পিছিয়ে দুইটা সৈনিক আর্মস নিয়ে আসছিল পিছন থেকে আমাকে গুলি করার জন্য। তো এই ফেস টু ফেস আসার পরে ভয়ে কেঁপে ওরা জ্ঞানহারা হয়ে গেছে। তারপরে কয়েকজন অফিসার এগোয় গেছে তাদের ডিজার্ম করার জন্য, বাকিরা সব দরবার হল থেকে বেরোয় চলে গেছে। এটা কিন্তু 9টার দিকে শুরু হয়ে গেছে। বেরোয় যাওয়ার পরে উনি ব্যাটালিয়ন কমান্ডার এবং সেক্টর কমান্ডারদের বলছে যাও তোমাদের সেক্টর এবং ব্যাটালিয়ন সবাইকে নিয়ে আসো। অর্থাৎ সারা বাংলাদেশের ব্যাটালিয়ন এক জায়গায় আনা হয় যতটুকু সম্ভব প্যারেট্রেট করার জন্য স্কেলিটন ফর্মে। তো ওনারা গেছে ডাকতে, তো বলছে স্যার হয়তো চলে আসবে, এখন ঠিক হয়ে যাবে, দেখি দরবার শুরু হবে। তারপর মুহূর্তে উনি খবর পেলেন
ওনাকে ডিএমএ এসে বললেন যে ডাইরেক্টর মিলিটারি অপারেশন, যে স্যার এই ঘটনা বিডিআর তো এরকম গোলাগুলি শুরু হয়েছে। একটু আগে আমি শাকিলের সাথে কথা বললাম, জি এটা আমরা শুনেছি, জি 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 এই ডিটেইলটা আমরা জানি মোটামুটি। হ্যাঁ জি। তারপরে ঘটনাটা আমি বলি যে সন্দেহ আর তর্ক বিতর্ক স্কুল অফ থটস, যে মানে সিদ্ধান্তটা আসলে আপনার, আমার প্রশ্নের যদি খুব সংক্ষেপে আপনি উত্তর দেন, এই যে সিদ্ধান্তটা কেন চেঞ্জ হয়ে গেল যখন কিনা আপনার এখানে আমরা শুনলাম যেমন মেজর অবসরপ্রাপ্ত জসিমউদ্দিন যেটা বললেন যে ওনারা যাচ্ছিলেন ওখানে, শুরুতে অর্ডার ছিল না না, পরে তো আপনার অর্ডারটা চেঞ্জ হয়েছিল, ওনাকে প্রথম বলা হলো যে he was not designed to operate BDR পিলখানা, he was given the responsibility to cordon। এখানে একটু মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে, কারণ ওনাদের কমিউনিকেশন হচ্ছে। আপনি শুরুতে যে ফোনটা আপনি পেয়েছিলেন সেটা একটু বলুন। ন্যাশনাল ইস্যু আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমি যেটা বলি, আমি অপারেশনাল অর্ডার দিয়েছে ব্রিগেড কমান্ডার, কাকে দেয়? ব্যাটালিয়ন কমান্ডার। আর আর্মি হেডকোয়ার্টার কাকে দিয়েছে? 46 ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড কমান্ডারকে। এখানে তার নিচে কোনো অর্ডার বা অন্য কিছু, ব্রিগেড কমান্ডার তাকে বলেছে এগুলা অফ দি রেকর্ড, মানে ইমিডিয়েট কিছু যদি করতে পারে সে সেইটার জন্য। আমি একটু যদি শুনে আসি মেজর জসিমউদ্দিনের কাছ থেকে। আমি যেটা বলি, স্যার যেটা বললেন, এটা বিশেষ করে এইসব অর্ডার, উনি ওয়ার্নিং অর্ডার দিয়েছে সেনাপ্রধান। ওয়ার্নিং অর্ডার দিলে এটা একটা ব্রিগেডের মুখ করতে গেলে 6-7 ঘন্টা লাগে, এটা সত্য। 2 ঘন্টায় তারা ওখানে পৌঁছাইছে, পৌঁছানোর পরে মেইন গেটে গেলে ওখানে তারা মর্টার মারছে, একজন আর্মি সৈনিক মারা গেছে। এদিকে উনি প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী ওখানে নানক, তাপস আর আজম গেছে, একটু পরে যে হাজির হয়েছে তৌহিদ, 14 জন। আমার যেটা স্যার তো বলছেন ইন্টেনশনের উপরে, ধারণার উপরে, আমি যেটা বলবো সেটা হচ্ছে একেবারে বাস্তব জিনিস, যেটা which has happened in front of my eyes। আমি ওখানে শোয়ার পরে, আমি যে আপনাকে বলতে শেষ করতে পারলাম না, আমি হঠাৎ করে দেখলাম যে একটা বিজেপি পিকআপ আসলো, ভিতরটা তো ওয়াল এবং দেখা যায় ইয়া করলে, আর ওটা তো ইয়া করা, তো একটা পিকআপ আসছে, ওদের ছোটো ছোটো এপিসিগুলো মুভ করছে স্পলে। তো ওখানে হঠাৎ করে দেখলাম 8-10 জনের বিডিআর জওয়ানদের জটলা, তার মধ্যে 2 জন সিভিলিয়ান। তো 2 জন সিভিলিয়ান গেটের দিকে ব্যাক করে তারা তাদের সাথে কথা বলছে। তো আই ওয়াজ থিঙ্কিং যে আমি একটু পর্যবেক্ষণ করছি, আমরা 10টা 10-এ, আপনি যে বলেছেন যে সময় লেগেছে, নো সময় লাগেনি। আমরা 10টা 10-এ যে সময় আমাকে অর্ডার করেছে ওই মধ্যে যতটুকু কুইকলি, আমি সবার আগে এবং ওই ব্রিগেডের সবচেয়ে প্রথম ব্যক্তি আমি ওখানে পৌঁছেছি, এবং পৌঁছে গিয়ে যেটা দেখলাম যে কিছুক্ষণ তো দেখলাম আনঅ্যাটেন্ডেড, ঘটনাগুলো খুব হারিডলি হচ্ছে। নামলেন একটা গ্রুপ 5-6 জনের জওয়ানদের, ওদের এই ব্যাগটা যখন ঘুরে তারা আবার কথা বলে, যখন আবার গাড়ি থেকে উঠবে তখন তাকায় দেখি যে 2 সিভিলিয়ানস। তখন আমি একটু মান করলাম যে এরা কারা, এদের ফেসটা একটু দেখা দরকার। তো দেখলাম যে না, তারা আবার গেটের দিকে একটু তাকায় দেখতেছে যে আর্মি আসে, কারণ এই মেসেজটা দিতেই বেসিক্যালি তারা আসছে। ওইটাই ছিল জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম, এই দুজনকে আমি চিনি, কারণ ওই এরিয়াতে আমি 2006 থেকে আমি ওখানে ডিউটি করেছি, করেছি। এই মুনিশার ব্যাপারটা একটু বলি, এটা গেল, তারা পিকআপে উঠে আবার জিগাতলার গেটের দিকে চলে গেলেন। আর মুনিশার আরেকটা গাড়ি আসলো, ওটা আমাদের বিজেপির জিপ, ওই জিপ গাড়ি বা একটা মাইক্রো হবে সম্ভবত, জিপ নাকি, ইউ আন্ডারস্ট্যান্ড, যে আসলো, জওয়ান গেটটা খুলে দিলেন। তাই চিন্তা করলাম যে এই তখন কিন্তু সবেমাত্র কিছু গ্রেনেড ফায়ার হচ্ছে, এক্সপ্লোড হচ্ছে, টুকটাক গোলাগুলির আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। এটা তো আমার নিজের মানে হেয়ারিং এবং আইসাইট দিয়ে আমি দেখছি, এবং অ্যাজ এ কমান্ডার হিসেবে, এবং আই অ্যাম উইথ ফুল ইকুইপমেন্টস। আমার কাছে যেটা আছে ওইটাও কোনো অংশে কম না। মানে আমি যেই 60 ট্রুপস দিয়ে আমি ওখানে দেখলাম যে ওটা গেটটা খুলে দিল, একজন গাড়িটা নিউ মার্কেটের দিকে আসতেছে, আমরা তো কাভার নিয়ে আছি, সো দ্যাট এটা গাড়ি থেকে নামলো কে মুন্নি শাহ। তো মুন্নি শাহকে যখন দেখলাম, সে তখন চারদিকে তাকাচ্ছে, মানে হি ইজ নট সিং এনি মিলিটারি বডি, কারণ আমি তো ভিতরে কাভার নিয়ে আছি। তো মুন্নি শাহ খুঁজতেছে, ওই লোকাল লোকজন তো এরা সরে গেছে, ওদের এলোপাতারি ফায়ার তারা করার সময়। তো ওই যখন মনীষাকে তো আর আমরা ওইরকম আমাদের নির্দেশনাও নাই, তাকে মানে সে খুঁজতেছি, এটা এই হলো মনীষার পার্ট। যখন তারা চলে গেল কিছু একটা মেসেজের পরে, তারা প্রথমে 60 মিলিমিটার মোটর, এটা মানে স্মল আর্মসের মধ্যে আমরা ধরি, ইনফেন্ট্রি এটা তাদের কাছে খুব বড় আর্মস, যেহেতু আমি গানার অফিসার, আর্টিলারি অফিসার, আমরা এর চেয়ে বড় বড় হাউজার, আমার যেমন
120 মিলিমিটার মর্টারই জমা দিয়ে আমরা হাউজার চালাই, 105 মিলিমিটার হাউজার, 120 মিলিমিটার আপনার মিডিয়াম গান, 130, তারপরে এসপি গান, এই যে এসপি যেগুলো এখন যুদ্ধক্ষেত্রে ইজ জাস্ট ব্যাটালিয়ান অস্ত্র যেটাকে বলে 60 মিলিমিটার মর্টার আর 82 মিলিমিটার। আবারও আসবো আপনার কাছে, আমি একটু বলে নিই, ওই গেটে তারা তখন এগুলো করে বিক্ষিপ্তভাবে তারা মর্টার ফায়ারটা করছে, হুইচ ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, কারণ মর্টার এটা হাই ট্রেজেক্টরির উপর, এটা উপর দিয়ে আসে।